যে তাহলে কি এই আইএসআই এর সাহায্যেই বাংলাদেশের এতটা বাড়বাড়ন্ত? আহ, আপনি যে মহড়ার কথাটা বললেন, সেই মহড়াটা শীতকালীন মহড়াটা বাংলাদেশের এটা একটা প্রথা। এটা বাংলাদেশের সেনাবাহিনী সবসময় এই মহড়াটা করে থাকে। এটা আমার জন্য অন্তত পক্ষে নতুন কিছু না। কিন্তু এটা যেটা সম্ভবত মোহাম্মদ ইউনূস ভারতীয় বলছেন তার বক্তব্যটা, যে যে কোনো সময় যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে হয়, এই কথাটাকে বলতে শোনা গেল। আহ, যে কোনো সময় যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে হয়। আমি আসলে এই স্টেটমেন্টটা লক্ষ্য না করলেও বাংলাদেশের যারা প্রাক্তন সেনা কর্মকর্তারা আছে বা আহ, স- স- এবং যারা জুনিয়র লেভেলের অফিসাররা অনেকেই আছে যে পাকিস্তান পন্থী, যাদের বিভিন্ন রকমের আচার আচরণ বা রিসেন্টলি স্যাক্ট হয়েছে, তারা তো রীতিমতো প্রতিদিনই বলে আসছে যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করতে হবে। এবং আপনি জানেন যে আপনার পাকিস্তানের জাহাজে করে এক্সপ্লোসিভ এসেছে। মিজোরাম বলেন, ভারতের উত্তরাঞ্চলের যেই বিচ্ছিন্ন জায়গাগুলো আছে, যেগুলো নিয়ে একটা দীর্ঘ সময় ধরে ভারতকেই নানান ধরনের সমস্যা পোহাতে হচ্ছে, সেই সব জায়গাতে আইএসআই এর এই সদস্যরা সেনা মোতায়েন করছে, তাদের স্ট্র্যাটেজি গুলো তারা সেখানে করছে এবং ভারতকে আহ, ওই জায়গাটাতে উত্তক্ত করবার জন্য, তাকে আনরেস্ট সিচুয়েশন করবার জন্য রীতিমতো চেষ্টা করছে। এবং আমি এটা বললে তো অত্যুক্তি হবে না যে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর, তারা এই আইএসআই এজেন্টদেরকে অ্যাকোমোডেট করছে। কিন্তু নিজুম ফলে বাবু, আপনি মনে হয় তাদেরকে আর বিপদগামী বলাটা বোধহয় আমাদের ভুল হচ্ছে, কারণ তারা তো ইউনুসগামী। তারাই তো এখন সব বাংলাদেশে, বরং যারা নির্ভীক নিরপেক্ষ অফিসার তাদেরকেই এখন বাংলাদেশে ইউনুস সরকার বিপদগামী হিসেবে ট্রিট করছে। বিপদগামী, এটা আপনি একদম যথার্থ বলেছেন। মানে আমি আর কি অ্যাজ এ হোল বাংলাদেশ সেনাবাহিনীকে একদম বলতে পারছি না যে তারা এই আইএসআই এর পুরো ব্যাপারটাতে একমত হয়েছে বা তারা প্রত্যেকেই এরকম হুম জঙ্গিপনাতে যুক্ত হয়েছে। হুম। বাংলাদেশ মানে সেনাবাহিনী যারা একটা বিশাল হননি, এখনো সংস্থা। দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চেষ্টা তারাই করছে, তারাই আসলে এখন, আপনি বিপদগামী। এটা সঠিক বলেছেন যে যারা হননি তারা ইউনূস সরকারের কাছে আসলে বিপদগামী। এটা আপনি খুবই যথার্থই বলেছেন। তবে আপনাকে যে জিনিসটা মেজার করতে হবে, যেটা আমার আমার কাছে মানে ভীষণ রকমের বিস্ময়কর, সেটা হচ্ছে যে যেই লোকটিকে কিছুদিন আগেও আপনি যদি একটু গুগলে সার্চ দেন সৈয়দ জিয়াউল হক লেখে, হুম আপনাকে আরেকটা তথ্য আমার দিয়ে রাখা ভালো, এই সৈয়দ জিয়াউল হকের আপন মামা এবং মামাতো বোনকেই সে যেহেতু বিয়ে করেছিল, তার মামা শ্বশুরও বটে। এবং সরি, তার মামা শ্বশুর তো না, তার শ্বশুর হুম শ্বশুর এবং সম্পর্কে তার মামা হয়। হুম। এই লোকটিকে আপনার নিয়োগ দেওয়া হয়েছে গুম কমিশনের প্রধান হিসেবে। মানে আপনি তো জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটা একটা খোড়া অভিযোগ আছে, তারা গুম করেছে, হত্যা করেছে, নানান ধরনের কথাবার্তা, আয়নাঘরের একটা তথ্য উঠে এসেছিল। আয়নাঘরের কথা। এইটার তদন্তের জন্য দেওয়া হয়েছে এই জঙ্গির মামাকে, মাইনুল ইসলামকে। আপনি আপনি এটা ভাবতে পারেন যে বাংলাদেশে এখন এগুলো ঘটছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনি, মানে বাংলাদেশের মানুষের মেন্টালিটি বোঝার জন্য, একটা হুম। অংশের মেন্টালিটি আপনার বোঝা প্রয়োজন যে কেন আইএসআর ঘাঁটি এখানে হবে না, কেন এই সুযোগটা সেখানে পাবে না। সেখানে বঙ্গবন্ধুর খুনির মতো একটা খুনি মেজর ডালিম গতকালকে লাইভে আসার পরে এই জামাত শিবির হিজবুত তাহরীর ছেলেরা যেভাবে তাকে ওয়েলকাম জানালো, যেভাবে তারা ফেসবুক সলাপ করে ফেলছে, এটা ভয়ঙ্কর। ফলে আমি মনে করছি যে যেই বাংলাদেশকে আপনারা সেকুলার হিসেবে জানতেন, একটা ডেভেলপিং কান্ট্রি, তারা খুবই বুমিং, তারা খুব ভালো ইকোনমিতে এগিয়ে যাচ্ছে বলে কিছুদিন আগেও জানতেন, ভেতরে ভেতরে যে আরেকটি প্যারালাল রাষ্ট্র এখানে গঠিত হয়েছে, যে রাষ্ট্রটা স্বপ্ন দেখে আইএসআই এর সাথে একসাথে জঙ্গি হবে, যে রাষ্ট্রটা স্বপ্ন দেখে যে তারা ভারতকে আক্রমণ করবে, যে রাষ্ট্রটা স্বপ্ন দেখে যে প্রত্যেককে জোর করে এখানে কিন্তু মুসলমান নিঝুম বাবু, বানিয়ে দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা বলে কিছু নেই। চাল, গম, আটা, এগুলোর দাম আকাশ ছোঁয়া, জ্বালানির দাম তো ছেড়েই দিন, কয়েকটা মন্ত্রক বন্ধ করে দিতে হয়েছে পয়সা নেই বলে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি তো এগিয়ে যাচ্ছিল, শেখ হাসিনার হাত ধরে অনেকটা তো উন্নতি হয়েছিল। ক্রিকেট বিশ্বে একটা জনপ্রিয়তা অর্জন করেছিল বাংলাদেশ, তার অর্থনীতি একটা সঠিক দিকে যাচ্ছিল। তাহলে কেন এই ধরনের একটা জঙ্গিপনা সেখানকার মানুষের মধ্যে বেড়ে উঠলো? তাদের তো সব ছিল, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই প্রশ্নের এমন একটা প্রশ্ন আমাকে করেছেন, যে প্রশ্নের জবাব দিতে গেলে এই দেশের প্রত্যেকটা মানুষের দিকেই হয়তো বা আমাকে আঙ্গুল তুলতে হবে, বা একটা একটা যন্ত্রণা আমাকে আহ, আহ,
তাড়িয়ে বেড়ায়, এটার উত্তর হয়তো বা আমি আপনাকে দিতে পারবো না। শুধু এতটুকুই বলি, বাংলাদেশ যুগে যুগে তার নিজের পায়ে কুড়াল মেরেছে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে নানান ভাবে। এখন একটা জাতি বা একটা রাষ্ট্রের যদি কিছু অংশ মানুষ মনে করে যে তারা নিজের ক্ষতি নিজেরাই করবে, সেখানে আসলে আপনার বলা খুবই সামান্য। আপনি নিশ্চয়ই নিজের চোখে দেখছেন যে মেয়েরা হুম। সন্ধ্যা 6টার পরে বা বাসা থেকে যখন হচ্ছে, তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে। মানে এমন একটা ঘটনা সেদিন ঘটলো যে এক নারীকে ছুরিকাঘাত করা হয়েছে, সেই নারীটা মাথায় হিজাব দেয়নি বলে। তার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে, সে হসপিটালে ছিল এতদিন। কোনো একটা মেয়ে বাসার বাইরে এসে মনে করে না সে বিকেল 4টা 5টা বা 6টার পরে সে নিরাপদ বাসায় ফেরে। এবং এই যে আপনার মৌলবাদীদের এই আস্ফালন, এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, এটা বাংলাদেশ কখন দেখেছে স্বাধীনতার পর পর? একটা সাজানো গোছানো একটা সেকুলার কান্ট্রি, যারা মন এবং মনন অত্যন্ত আধুনিক চিন্তা লালন করছিল, তাদের শিক্ষা সংস্কৃতি কালচার গুলো ডেভেলপ করছিল, এরকম একটা রাষ্ট্রের প্যারালালি যখন আপনার একটা মৌলবাদী রাষ্ট্র গড়ে উঠেছে এবং সেটাকে আমরা কোনোদিন খুঁজেও বের করতে পারিনি, আমাদের ধারণার মধ্যেও এটা ছিল না। এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেটা নিয়ে আপনার সাথে একটা দীর্ঘ আলাপ করা যায়, কিন্তু আজকে সেই পরিসর হয়তো নেই। মূল আলোচনার জায়গা যেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে বাংলাদেশ যে, আমরা বারবার বলেছি বাংলাদেশকে একটা পাকিস্তানি দিকে একটা দীর্ঘ সময় ধাবিত করা হয়েছে। হুম। পাকিস্তান তাদের যে পরাজয়ের প্রতিশোধ সেটি নেওয়ার জন্য বরাবরই মরিয়া ছিল, এবং তাদের সাথে যখন আপনার এই ডোনাল্ড লু, পিটার হাস অর্থাৎ আমেরিকান প্রশাসন যুক্ত হয়েছে, তাদের জন্য জিনিসটা সোজা হয়ে গেছে। এবং তাদের স্নাইপাররা, তাদের লোকেরা এখানে যে কিভাবে অপারেট করেছে সেটা আপনি পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ মারুফ আহমেদের এই আস্ফালন, তার এই অতি উত্তেজনা আপনি যদি লক্ষ্য করেন। বাংলাদেশে কনসার্ট হচ্ছে, পাকিস্তানি গায়করা আসছে, 4টা 5টা কনসার্ট হয়ে গেল 2 দিন। সেই প্রত্যেকটা কনসার্টে ভাবা যায় যে একটা ছাত্রীর মতো একটা লোক লাফালাফি করছে, সেই একটা একটা অ্যাম্বাসেডর হুম। সেই কনসার্টে সবচেয়ে বেশি লাফালাফি করছে। তারপরে আপনার 2 দিন পর পরই সে আপনার ক্যান্টনমেন্টে তার গাড়ি দেখা যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে সেদিন আপনাদের প্রোগ্রামেই দেখানো হলো যে কিভাবে সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ আলা গাড়ি ওইখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে প্রধান উপদেষ্টার কাছে 2 দিন পর পরই যাচ্ছে। আপনার প্রোটোকলও তো মেনটেন করতে হয় একটা দেশের হাই কমিশনারকে, এগুলো কোনো কিছুই মেনটেন হচ্ছে না। এখন শুধু বাকি আছে যে আমাদের পলিটিক্যাল জায়গাগুলোতে বা আমাদের রাজনীতিতে মন্তব্য করা, আর এইটাই শুধুমাত্র মনে হয় বাকি রয়েছে। ফলে বাংলাদেশটা একটা নব্য পাকিস্তান বা পাকিস্তানের একটা ফেডারেল রাষ্ট্র হিসেবে, এবং কালকে আমি ইনফ্যাক্ট আলাপও দেখলাম যে বাংলাদেশ যদি আবার পাকিস্তানের অংশ হয় তাহলে কি হবে। মানে এই আলাপ ফেসবুকে শুরু হয়েছে। মানে আমার কাছে তো মনে হয় যে মানে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে কিনা সেটা নিয়ে আমার ঘোর তো সন্দেহ আছে। সেখানে আইএসআইটা আমার কাছে নিতান্তই একটা ছোট ইস্যু বলে মনে হয়।